2019 সালের 22 ডিসেম্বর সর্বপ্রথম ইউনূসের 1200 কোটি টাকা ট্যাক্স বকেয়া নিয়ে আমরা রাজু ভাস্কর্যে দাঁড়াইছিলাম। ওইটা ওই দিন ব্রেকিং নিউজ হওয়ার কথা, কিন্তু ওই নিউজটাকে ব্রেকিং নিউজ হইতে দেয় নাই এই গোলাম রাব্বানী। ছাত্রলীগের পোলাপাইন নিয়ে যায় ডাকসু হামলা করলো, বিপিনুরে পিটাইলো, দোষ দিয়ে দিল কাদের ঘাড়ে? মুক্তিযুদ্ধ মঞ্চের ঘাড়ে। সবাই বিপিনুর মাইর খাইছে এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো এবং নাসিম সাহেব, নানক সাহেব তাকে দেখতে হসপিটালে পর্যন্ত গেল, আপনাদের মনে থাকার কথা। তাহলে ওই সময় ওই দিন ইউনূসের 1200 কোটি টাকা ট্যাক্স বকেয়া নিউজ কি তখন কাভার হবে? তখন সবাই ব্যস্ত, বিপিনুরে পিটাইছে, বাহাউদ্দিন নাসিম এবং নানক সাহেব তাকে দেখতে গেছে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, ডাকসুতে হামলা হয়েছে, এগুলো নিয়ে তখন ব্রেকিং নিউজ হয়ে গেল, আর ধামাচাপা পড়ে গেল 1200 কোটি টাকা ট্যাক্স বকেয়ার ইস্যুটা। এভাবেই ওরা একের পর এক ইস্যু ধামাচাপা দিচ্ছে। একদিন আগে প্রেস রিলিজ আমরা দিয়েছিলাম যে আমরা 22 ডিসেম্বর সকাল 10টার দিকে আমরা রাজু ভাস্কর্যে দাঁড়াচ্ছি ইউনূসের 1200 কোটি টাকা ট্যাক্স বকেয়া নিয়ে। এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে হামলা করলো ছাত্রলীগ, দোষ চাপায় দিল মুক্তিযুদ্ধ মঞ্চের ঘাড়ে। গ্রেপ্তার হলো আল মামুন, এবং আল মামুনকে গ্রেপ্তার করার মাধ্যমে আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিল ওই সময় ইউনূসের বিরুদ্ধে কথা বলা যাবে। তখন কিন্তু আওয়ামী লীগ রানিং ক্ষমতায়। এই সমস্ত চাঁদের কারণে মিডিয়ার মোড় ঘুরে যাইতো অন্যদিকে, আর ব্যাকগ্রাউন্ডে ধামাচাপা পড়ে যাইতো ইউনূসের অপকর্ম। জামাতের আমির শফিকুর রহমান বলেন তিনি শহীদ পরিবারের সন্তান। আমি নিজেও একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। নীলফামারী 4 আসনের এমপি মুস্তাকিম তিনিও বলেন তিনি শহীদ পরিবারের সন্তান। আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা। দীপ্তি চৌধুরী জুলাই আন্দোলনের সময় তিনিও বলেছিল তিনি শহীদ পরিবারের সন্তান। আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আসলে কি আছে এই শহীদ পরিবার সন্তানের পরিচয়ে? আছে আন্তর্জাতিক অ্যাকসেপ্টেন্সি, স্বাধীনতার সময় সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করার এই চিরন্তন সত্যটার কাছ থেকে নিজেদেরকে বা নিজেদের আত্মপরিচয়টাকে লুকিয়ে রাখার একটা শেল্টার। এজন্য খেয়াল করে দেখবেন জামাত শিবিরের অধিকাংশ বাটপারেরা, ভণ্ডরা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে, এবং এমন কনফিডেন্স নিয়ে তারা বলে এটা বুঝায় যে তারা সত্য বলছে, আপনি আমি এতদিন যেটা জাইনে আসছি সেটা মিথ্যা। এই যে জামাতের ভণ্ডামি, এই ভণ্ডামিটা ধীরে 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 রাষ্ট্রের অস্তিত্ব সংকটে ফেলছে। মুক্তিযুদ্ধ ছাড়া বাংলাদেশ জন্মই হতো না। সেই মুক্তিযুদ্ধের জায়গাটাতে তারা আঘাত করছে বারবার বারবার, তারা মুক্তিযুদ্ধ পন্থী সাজার চেষ্টা করছে, অথচ তাদেরকে কিন্তু মানুষ 1971 সালেই দেখে ফেলেছে যে তাদের অবদান কি ছিল স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে। তারা সেই সত্য থেকে বাঁচতে ভুয়া মুক্তিযুদ্ধের পরিচয় দেয়া তারা জনগণকে এবং নতুন প্রজন্মকে বিভ্রান্ত করতেছে। এই যে ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় দেওয়া, এটা তাদের কাছে এখন ডাল ভাত হয়ে গেছে। জুলাই আন্দোলনের সময় এরাই সরাসরি মাঠে নেমে বলছিল কি আমিও মুক্তিযোদ্ধা, আমি চাই না কোটা থাকুক। এই সমস্ত পয়জন গুলা সরাসরি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার বিরোধী, পরিপন্থী, এতে কোনো সন্দেহ নাই। এবং এইটা যে শুধু জামাতে আছে, নট লাইক দ্যাট। কিছু গুপ্ত আছে বিএনপিতে, কিছু গুপ্ত আছে আওয়ামী লীগের ভেতরেও। দেখবেন যখন প্রয়োজন হবে তখন এরা মুক্তিযুদ্ধকে ব্যবহার করবে, সেটা বিএনপিতে হোক কিংবা আওয়ামী লীগের ভিতরে। কিন্তু প্রকৃতপক্ষে এরা কখনোই মুক্তিযুদ্ধকে ধারণ করে না, বরং মুক্তিযুদ্ধটাকে বিক্রি করে খায়। কিভাবে বিক্রি করে? যখন যেখানে মুক্তিযুদ্ধ প্রয়োজন হবে। আমি তো শহীদ পরিবারের সন্তান, আমি নিজেও তো মুক্তিযুদ্ধকে ভালোবাসি, অথচ করে জামাত। আবার ছাত্রলীগের ভিতরেও এমন আছে, আমি তো ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাবেক ছিলাম, ডাকসুর সাবেক জিএস ছিলাম, অথচ বাপে জামাতের রোপণ। এরকম প্রচুর আছে, বাটপার ধান্দাবাজ প্রচুর আছে। শুধুমাত্র মুক্তিযুদ্ধের বাজারটাকে দখল করার চেষ্টা, আর কিছুই না। কেন বলছি এই কথা? আপনাদের মনে থাকার কথা, বঙ্গবন্ধু কিন্তু ভুট্টো সাহেবকে উদ্দেশ্য করে একটা কথা বলেছিলেন, 7 কোটি মানুষের বাজার আর তোমাদের নাই। এখন এই 7 কোটি মানুষের বাজার এখন তো ফুলে ফেপে 18 কোটি হয়েছে, 20 কোটি হয়েছে। তার ভিতর আদর্শচ্যুত হিসেবে ধরে নিলাম 6 কোটি, তাও তো 14 কোটি আছে। এই 14 কোটির বাজার এবং এই 14 কোটি ভোটারের ভোট সংগ্রহ করার জন্যই মুক্তিযুদ্ধের সিম্পিতিটাকে মিসইউজ করা বা ইউজ করার চেষ্টা করছে জামাতের শক্তিরা। এটাই বাস্তব। জামাতের শক্তিরা ভোট পাওয়ার জন্য, এই 16 কোটি ভোটারের বাজার দখল করার জন্য এখন মুক্তিযুদ্ধপন্থী সাজতেছে। জুলাই মাসে যে ছাত্রলীগ নেতাকে দেখলাম লুঙ্গি আলগায়া
কলকাতায় ঢুকতে যে কিনা প্রোফাইল লাল করলো, সে এখন হয়ে যায় সব থেকে বড় মুক্তিযুদ্ধপন্থী। তো এগুলাকে দেখে আপনি কি বলবেন? এরা মুক্তিযুদ্ধপন্থী? মোটেও না। এরা মেইনলি মুক্তিযুদ্ধটাকে দখল করার ধান্দায় আছে। কারণ একমাত্র মুক্তিযুদ্ধই সফল একটা অভিযান ছিল আওয়ামী লীগের বাংলাদেশ সৃষ্টির ক্ষেত্রে, এবং বাংলাদেশ সৃষ্টির সেই ক্রেডিটটাকে পুঁজি করে তারা তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চায়। এটাই বাস্তবতা। আমার বাবা, আমার দাদা যুদ্ধে শহীদ, আমার আব্বারা 7 ভাই, 4 জন মুক্তিযোদ্ধা। সরজমিনে খোঁজ নিয়ে জানা গেল নীলফামারী 4 আসনের এমপি মুস্তাকিম, তার বাবাও বেঁচে আছে এবং তার জন্ম 1981 সালে। যখন সংসদে প্রশ্ন উঠল, যখন সংসদে তিনি নিজের বাবাকে শহীদ মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করলেন, তখন সমাজে রটে গেল তার বয়স এবং জন্মসাল কত এই ব্যাপারটা প্রকাশ করা হলো। যখন তার নির্বাচনী হলফনামা সামনে আসলো, দেখা গেল 1981 সালে তার জন্ম। তাহলে তার বাবা যদি 1971 সালে শহীদ হয়ে থাকেন আর তিনি যদি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হয়ে থাকেন, তাহলে তার জন্ম 1981 সালে কিভাবে হয়? 10 বছর কি তিনি মায়ের গর্ভে ছিলেন? 1971 থেকে 1981 পুরো 10টা বছর, 10 বছর তিনি কোথায় ছিলেন? যখন এই প্রশ্নটা সামনে আসে, তখন ধীরে 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 বের হয়ে যায় আসল সত্য। দেখা যায় এই ভণ্ড জামাত নেতা, এই ভণ্ড জামাত এমপি, তিনি ভুয়া মুক্তিযোদ্ধা পরিচয় দিতেন। এগুলাকেই জুলাই মাসে ইউজ করা হয়েছে। আমি মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে বলছি, আমি কোটা চাই না, এইভাবে বলে বলে এরাই মানুষকে কনফিউজ করছে এবং মানুষকে কনফিউজ করার মাধ্যমে সরকার পতনের আন্দোলনটাকে জোরালো করেছে। এটাই বাস্তবতা। এবং এদের কিছু কিছু এজেন্ট এখনো পর্যন্ত আওয়ামী লীগের ভিতরে ঘাপটি মেরে আছে এবং তারা ভাইটাল পজিশনেই আছে। তারা চায় না আওয়ামী লীগ কামব্যাক করুক। তারা আওয়ামী লীগের সাথে থেকে আওয়ামী লীগের তথ্য পাচার করছে জামাতের কাছে। ব্যাপারগুলো এখনো পর্যন্ত যদি আইডেন্টিফাই করা না যায়, তাহলে আওয়ামী লীগের কামব্যাক করা ছেড়ে দিন। কিছু কিছু সুশীল বলেন, ভাই এগুলো কথা এখন কেন বলছেন? এখন তো সবার ঐক্যবদ্ধ থাকা উচিত। কার সঙ্গে ঐক্যবদ্ধ থাকবেন? গাদ্দারের সাথে? যারা মোস্তাকের মতো তলে তলে পাকিস্তান পন্থীদের সাথে আঘাত করে, তাদের সাথে ঐক্যবদ্ধ থাকতে চান? ওই ঐক্যবদ্ধের দরকার নেই। 5 জন থাকেন, কিন্তু 5 জন আদর্শিক লোক থাকেন। কিন্তু 100 জন আছেন, 100 জনের মধ্যে 5 জন আদর্শিক, বাকি 95 জনের মধ্যে যদি 10 জন আপনাদের গাদ্দার বের হয়, আপনাদের দলের তথ্য আরেক জায়গায় যাইতে সময় লাগবে? মোটেও সময় লাগবে না। আপনারা বলেন এখন এগুলো বলার সময় নাই, তবে কবে বলবে? ক্ষমতায় আসার পর বলবে। তখন তো এক একজনের অ্যাপয়েন্টমেন্ট নিতে নিতে পাক হয়ে যাবে। ক্ষমতায় থাকতে দেখছি না, এই জুলাই আন্দোলনের মেটিকুলাস ডিজাইনের ব্যাপারে বলতে গেছিলাম গণভবনে, ঢুকতে পারি নাই। তখন আরো বেশি পরিমাণ দালাল নেতাদের দৌরাত্ম ছিল গণভবন। তাহলে তখনও বলতে পারি নাই, এখনো বলতে আপনারা মানা করতেছেন, তাহলে আরো বলবে কখন? এগুলো এখন বলার সময় না। তাহলে পঞ্জিকা দেখে ডেট নির্ধারণ করে দেন, ওই দিন বলি। এই সমস্ত মাদার টোস্টের বাচ্চারা যারা এই ধরনের অ্যাডভাইস দেয়, এরা সব থেকে বড় ক্ষতিকারক বস্তু। আপনি নিজের ঘর পরিষ্কার না করে আপনি মেয়ে বিয়ে দিবেন, আপনি নিজের ঘর নোংরা রেখে আপনি অতিথিদের দাওয়াত দিবেন, আপনি নিজের দলের সাংগঠনিক স্ট্রাকচার ঠিক না করে আপনি কামব্যাক করবেন, খুব শীঘ্রই ফিরে আসবে। এত সোজা, এত সহজ। কালকে যদি বেনজির ভুট্টোর মতো একটা ঘটনা ঘটে যায়, ড্রাইভার কে নিবে? দরজা তো খুলে দিবে এই সমস্ত গাদ্দারেরা। এই সমস্ত গাদ্দারেরাই দরজা খুলে দিবে, পার্টির দরজা খুলে দিবে যে আসেন, আইসা আমাদের নেতৃত্বে মারিয়ে যান। গণভবন দেখেও কি আক্কেল হয় নাই? গণভবনের পরিস্থিতি কি আপনারা ভুলে গেছেন? ওই দিন যদি শেখ হাসিনাকে পেতো, কি করতো? টান দিয়ে ফাইরে ফেলাইতো। ও এখনো পর্যন্ত এই লাল বদর, এই বাটপার গুলাদেরকে আপনাদের ইয়ে করতে হবে, বিশ্বাস করতে হবে। এখনো পর্যন্ত এই সমস্ত যারা জুলাই জঙ্গিদের সাথে আঘাত রেখে রেখে চলে, তাদের সাথে নিয়ে আপনাদের আওয়ামী লীগকে কামব্যাক করাইতে হবে, তাই না? এরকম আওয়ামী লীগ কামব্যাক করানোর দরকার নাই। যে সমস্ত বাটপারেরা তলে তলে বিএনপির সাথে আঘাত করে, এই সমস্ত ভুয়া মুক্তিযোদ্ধা দাবি করা জামাতিদের সাথে আঘাত করে, তাদের কাছ থেকে আপনারা শৃঙ্খলা প্রত্যাশা করেন, তাদের কাছ থেকে আপনারা ঐক্য প্রত্যাশা করেন। এরকম ঐক্য হলে আমি সাব্বির ওখানে থাকবো না। এই আদর্শের মূলা ঝুলায় তার মানে আমাদের মাথা বিক্রি করছেন এতদিন, তাই তো? যদি প্রকৃতপক্ষে আদর্শকে ফলোই না করতে পারেন, কেন আমাদের মতো মানুষদেরকে মুক্তিযুদ্ধের আদর্শ শিখাইছেন, পড়াশোনা করাইছেন? মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বঙ্গবন্ধু সিলেবাসে কেন রাখছিলেন এটা? যদি সত্যিকার অর্থে আদর্শের সাথে বেইমানি করবেন, এই সমস্ত জামাত বিএনপির লোকজনের সাথে আঘাত করেই আপনারা কামব্যাক করার নিয়োগ করবেন, কিংবা যে লাল বদর গুলারে দেখে এখন আমরা গালিগালাজ করি, সেই লাল বদরদেরকে পয়দা করছে, সৃষ্টি করছে যে সমস্ত বাটপারেরা, সেই সমস্ত বাটপারদের কাছ থেকে যদি আপনি দলীয় শৃঙ্খলা প্রত্যাশা করেন, তাহলে তো এটা নিছক বোকামি ছাড়া কিছুই না। আজকে হাসনাত কার সৃষ্টি? এই গোলাম রাব্বানির ডাইরেক্ট কর্মী ছিল সে। সার্জিস কার সৃষ্টি? জবাব আছে আপনাদের কাছে? জবাব নাই। এখন বলতে পারেন ভাই ওগুলো তো অতীত, ওগুলো এখন ঘাটলে চলবে, ওগুলো এখন পেঁচালে চলবে, এখন আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তাহলে যখন ঐক্যবদ্ধ থাকতেই হবে, তাহলে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদেরকে খোঁচান কেন? তাদেরকে বলেন কেন যে তারা জুলাই আন্দোলন ঠেকাইতে পারে নাই? আওয়ামী লীগের বাটার খাবেন আপনারা, লাল বদর সৃষ্টি করবেন আপনারা, বড় বড় ঊর্ধ্বতন নেতারা পয়সা খায়া লাল বদরদেরকে কমিটিতে ঢুকাবে,
আর ঠেকা পড়ছে মুক্তিযোদ্ধা সন্তানদেরকে জুলাই আন্দোলন ঠেকাবে, ষড়যন্ত্র ঠেকাবে। একেবারে মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান হয়ে তারা একেবারে থেকে গেছে না। আপনি ওই সময় পালাইছিলেন কেন? যখন 13 জুলাই মুক্তিযোদ্ধার সন্তানরা মাঠে নেমেছিল, তাদেরকে বলেন কেন যে তারা জুলাই আন্দোলন ঠেকাইতে পারে নাই? আপনারা বাটার খাবেন, আপনারা দলটাকে নষ্ট করবেন, আপনারা লাল বদরদের সাথে গোপনে আঘাত রাখবেন, শুধুমাত্র কমিটি বা সম্মেলনের ডেট চেঞ্জ করার জন্য কোটা আন্দোলন করার সুযোগ দিবেন, আর আপনারা প্রত্যাশা করবেন যে মুক্তিযোদ্ধার সন্তানরা এসে জুলাই আন্দোলন ঠেকাবে। তারা কেন পারে নাই সেটা নিয়ে এতদিন পর এসে আপনি প্রশ্ন তুলতেছেন। আপনি এমন চ্যাটের নেতা, আপনি ওই সময় পালাইছিলেন কেন যখন 13 জুলাই মুক্তিযোদ্ধার সন্তানরা মাঠে নেমেছিল? আকস্মিক ভাবে মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর পক্ষে থাকে, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বা বঙ্গবন্ধুকে ভালোবাসা একজন মানুষ যদি আওয়ামী লীগ আসতে চান, তার জন্য আমরা দরজাটা বন্ধ করতে চাই না, আমি ওটাই বুঝিয়েছি। আপনি এত বড় চ্যাটের বাল, তাহলে আপনি যেই মুক্তিযুদ্ধের কথা বলবে তাকেই আপনি দলে নিবেন বলেছেন। তাহলে এখন তো এই যে জামাতের আমিরও মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের সন্তানের কথা বলে, তাহলে নেন, এদেরকেও আপনার সাথে নিয়ে নেন। আমি নিজেও একটি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ইভেন এই যে নীলফামারী 4 আসনের এমপি, সে নিজেও মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সন্তানের কথা বলে, তাহলে নেন, এদেরকেও আপনার সাথে নিয়ে নেন। প্রকৃতপক্ষে এরা সবাই জননেত্রী শেখ হাসিনাকে ভুল বোঝাচ্ছে। পাম্পট্টি দিয়ে বাংলাদেশে ঢুকাবে, ঢুকানোর পর ওই 111 এর মতো গারদবাস করাবে। আর এবার কিন্তু 111 এর মতো এতটা সুশীলতা দেখাবে না তারা, কারণ যেইভাবে জেলখানায় পয়জনিং হয়, যেইভাবে জেলখানায় অত্যাচার হয়, জননেত্রী শেখ হাসিনাকে এরা পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য এরা এখন নিজেরা মুক্তিযুদ্ধপন্থী সাজতেছে, ওই জামাতের আমিরের মতো, ওই জামাতের ওই এমপির মতো। মুক্তিযুদ্ধের প্রতি এত দরদ জুলাই মাসে কই ছিল না, যখন বিচারপতি মানিক সহ সবাই টকশোতে যায় যায় বলতেছিল যে এটা জামাত শিবিরের একটা পরিকল্পিত আন্দোলন। আপনারা দেখছেন এটা কোটা আন্দোলন, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এটা জামাতের একটা নীল নকশা। তখন যমুনা গ্রুপে চাকরি কইরা যমুনা টিভিতে তো যায় ঠিকই আপনি সাক্ষাৎকার দিতে পারতেন। আপনি যমুনা টিভির ডাইরেক্টর ছিলেন মিস্টার গোলাম রাব্বানী, জান নাই কেন? কথা বলেন নাই কেন? এখন আসছেন মুক্তিযুদ্ধপন্থী শাস্তে, আবার বলতেছেন মুক্তিযুদ্ধের কোটা নিয়ে তারা কোর্টে রিট করেছে, এইটা কেন করলো? করবে না? মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানেরা তারা তাদের কোটা পুনর্বহালের দাবিতে তারা রিট করবে না? তারা চাকরি না নিলে তো প্রশাসনের কি হাল হয়? এই যে 2 বছর কোটা ছিল না, সে তারপরে এখন যে আমলারা এখন দায়িত্ব পালন করতেছে, অর্থাৎ 18 সালে যখন কোটা বাতিল করে দিল শেখ হাসিনা, তারপর থেকে তো আর কোটা ছিল না। কয়টা মুক্তিযোদ্ধার সন্তান চাকরি পাইছে? পায় নাই। যারা চাকরি পাইছে আমলায় সব জামাত শিবির, তারা এখন সরকার চালাচ্ছে। আমরা দেখতেছি না কেমন সরকার চলতেছে? মুক্তিযোদ্ধা কোটার প্রয়োজন আছে রাষ্ট্রে যদি বাংলাদেশে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার পক্ষে জনমত টিকায় রাখতে হয়, আর এটার জন্যই তারা রিট করেছিল। তা আপনারা এটাকে নেগেটিভলি এত দেখেছেন, আপনাদের বিচারপতি খিজির হায়াত কেন সেটা রায় দিল? কি বুঝে দিল? কারণ সেও জানতো এটা মেটিকুলাস ডিজাইনের অংশ, এবং তার যে সেকেন্ড ওয়াইফ সেও জামাতপন্থী, অর্থাৎ ওই বিচারপতিকে হানি ট্র্যাপে ফাঁসানো হয়েছিল। আবার এখন আসছেন আপনি নাটক করতে এখানে যে তারা কেন রিট করলো। তারা রিট করছে, সরকারে তো ছিলেন আপনারা, নেতা তো ছিলেন আপনারা, খারিজ করাই দিতেন রিট, যে না এটা নিয়ে কোনো কথা বলা যাবে না, 18 সালে কোটা বাতিল হয়েছে তো হয়েছে, এটা নিয়ে আর কোনো কথা হবে না। তাহলে এটাকে উস্কায় দিলেন কেন? উস্কায় দিছে তো আদালত। তার মানে আদালতের ওই সময়ের বিচারপতিও সামহাউ এটার সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কানেক্টেড হতে পারে, সেটা পারিবারিক ভাবে কিংবা পেশাগত ভাবে। এই বিষয়গুলো আপনি আমি এড়াতে পারবো না। আপনারা টাকা খায়া লাল বদরদের আশ্রয় দিবেন কমিটিতে, আপনারা লাল বদরদের সাথে আত্মীয়তা করবেন, আবার আপনাদেরকে যখন পাছায় লাথি দিয়া বের করে দিবে তখন আপনি আবার বলবেন যে আমাদের জন্য কাজ করো, তোমরা মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করো। আবার মুক্তিযুদ্ধের পক্ষে কাজ করে যখন সবকিছু গুছায় আনা হবে তখন আপনারাই আবার মুক্তিযোদ্ধার সন্তান এবং মুক্তিযুদ্ধের আদর্শের দিকে আঙুল তুলবেন। নাটক পাইছেন? মানে সারা জীবন কি কামলা পাইছেন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদেরকে? ও এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেন্সি আছে যে না এরা যুদ্ধ করেছে, এরা বাংলাদেশের সৃষ্টির পক্ষে ছিল, এরা আর যাই করুক বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড করবে না। আর এ কারণেই এই ব্যানারটা এত এক্সপেন্সিভ, এত দামি, আর এই ব্যানারটাকে ইউজ করতে চায় জামাত শিবির, আল বদল, লাল বদল সবাই। এই কারণেই এটাকে ইউজ করতে চায়। আর এজন্যই দেখবেন জামাতের আমির বলে সে শহীদ পরিবারের সন্তান। নীলফামারী 4 আসনের ওই এমপি সে তো বলেই বসলো যে সে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, অথচ তার জন্ম 1981 সালে। 71 সালে যদি ওর বাপ শহীদ হয়ে থাকে, ও 81 সালে জন্মায় কিভাবে? এটা যখন সামনে আসলো তখন দেখা গেল ওর বাপও বাইসে আছে আর ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান না, তার মানে ওর সার্টিফিকেট ভুয়া। এই সমস্ত ভুয়া সার্টিফিকেট দিয়ে জামাতের এমপিরা মুক্তিযুদ্ধের প্ল্যাটফর্মটাকে ইউজ করতেছে। আর আওয়ামী লীগের ভেতরে থাকা কিছু বাটপার ছাত্রলীগ নেতা এটাকে সার্টিফাইড করতেছে। আজকে গোলাম রাব্বানীর মতো একটা বাটপার মুক্তিযোদ্ধা পরিবারের দিকে আঙুল তোলে,
বলে জুলাই মাসে নাকি মুক্তিযোদ্ধা পরিবাররা চেষ্টা করে নাই জুলাই আন্দোলন ঠেকানোর জন্য। আরে বেটা চেষ্টা করছে 2024 সালের 13ই জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত। নিউজগুলো ঘাইটে দেয়, যতটুকু সম্ভব হয়েছে তারা করেছে। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধার সন্তানদেরকে যে ডাইরেক্ট টার্গেট করে করে চরিত্র হনন করা, এটা কি ছাত্রলীগের সাবেক সভাপতি বা সাধারণ সম্পাদক হয়ে গোলাম রাব্বানীর কি সাজে? এটা সাজে না। কখনো ঐক্যের কথা মনে থাকে না। জুলাই সন্ত্রাসীদের সাথে আঘাত করার বেলায় আর ঐক্যের কথা মনে হয়। এখন যখন এটা নিয়ে দলের ভিতরেই আলোচনা সমালোচনা তৈরি হবে, এখন বলছে দুঃসময়ে যারা ঐক্যবদ্ধ থাকতে পারবে না তাদেরকে বাদ দেওয়া হবে। আহ্বানে জননেত্রী শেখ হাসিনা, অর্থাৎ নেত্রীর নাম ভাঙ্গায়া এখন বলতেছে যে তোমরা যদি তার বিরোধিতা করো, মানে ইনডিরেক্টলি বুঝাচ্ছে তুমি যদি তার বিরোধিতা করো তুমি আওয়ামী লীগে টিকতে পারবে না। তোরা আওয়ামী লীগ না করলে আমার কি হবে রে বাল? যদি মুক্তিযুদ্ধের আদর্শই না থাকে, তোর ওই হাইব্রিড মৌলবাদীদের দিয়ে পরিচালিত হওয়া আওয়ামী লীগের থাকার আমার দরকারটা তুই কি ভাবছিস? অন্যান্য নেতাদের মতো এসএ সাব্বির পদের জন্য মানে পিছে পিছে ঘুরে? এসএ সাব্বির নিজে ক্রিয়েট করে, সে ফলোয়ার না, সে ক্রিয়েটর। এটা মাথায় রাখি, ইডিয়েটের বাচ্চা। মানে বুঝাইতেছো যে নেত্রী তোমারে বইলা দিছে সব। নেত্রী তোরে কবে বলছে যে মুক্তিযোদ্ধাদের অপমান করতে? আবার এখন নেত্রীর নাম দিয়ে এই অপকর্মটা চালায় দিতেছিস। প্রকৃতপক্ষে ছাত্রলীগের ভিতরে জামাত শিবিরকে ইম্পোর্ট করছে এই কুত্তার বাচ্চারা, এই চুতমারানির পোলারা ইম্পোর্ট করছে। সরি, গালি দিতে বাধ্য হচ্ছি, কারণ এই শুয়োরের বাচ্চারা দলটাকে রীতিমতো দোকান বানায় ফেলছে আর মুক্তিযুদ্ধের আদর্শটাকে বানায় ফেলছে পণ্য। যখন খুশি বিক্রি করবে, মন চাইলে আবার শোকেসে সাজায় রাখলাম, এরকম অবস্থা। 2019 সালের 22 ডিসেম্বর সর্বপ্রথম ইউনূসের 1200 কোটি টাকা ট্যাক্স বকেয়া নিয়ে আমরা রাজু ভাস্কর্যে দাঁড়াইছিলাম। ওইটা ওই দিন ব্রেকিং নিউজ হওয়ার কথা, কিন্তু ওই নিউজটাকে ব্রেকিং নিউজ হইতে দেয় নাই এই গোলাম রাব্বানী। ছাত্রলীগের পোলাপাইন নিয়ে যায় ডাকসু হামলা করলো, বিভিন্নকে পিটাইলো, দোষ দিয়ে দিল কাদের ঘাড়ে? মুক্তিযুদ্ধ মঞ্চের ঘাড়ে। সবাই ভিপিনুর মাইর খাইছে, এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লো এবং নাসিম সাহেব, নানক সাহেব তাকে দেখতে হসপিটালে পর্যন্ত গেল, আপনাদের মনে থাকার কথা। তাহলে ওই সময় ওই দিন ইউনূসের 1200 কোটি টাকা ট্যাক্স বকেয়া নিউজ কি তখন কাভার হবে? তখন সবাই ব্যস্ত, ভিপিনুর পিটাইছে, বাহাউদ্দিন নাসিম এবং নানক সাহেব তাকে দেখতে গেছে, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে, ডাকসুতে হামলা হয়েছে, এগুলো নিয়ে তখন ব্রেকিং নিউজ হয়ে গেল আর ধামাচাপা পড়ে গেল 1200 কোটি টাকা ট্যাক্স বকেয়ার ইস্যুটা। এভাবেই ওরা একের পর এক ইস্যু ধামাচাপা দিচ্ছে, ইউনূসের কাছ থেকে পয়সা খায়। একদিন আগে প্রেস রিলিজ আমরা দিয়েছিলাম যে আমরা 22 ডিসেম্বর সকাল 10টার দিকে আমরা রাজু ভাস্কর্যে দাঁড়াচ্ছি ইউনূসের 1200 কোটি টাকা ট্যাক্স বকেয়া নিয়ে। এই জিনিসটাকে ধামাচাপা দেওয়ার জন্য পরিকল্পিতভাবে হামলা করলো ছাত্রলীগ, দোষ চাপায় দিল মুক্তিযুদ্ধ মঞ্চের ঘাড়ে। গ্রেপ্তার হলো আল মামুন এবং আল মামুনকে গ্রেপ্তার করার মাধ্যমে আমাদেরকে একটা মেসেজ দিয়ে দিল ওই সময় ইউনূসের বিরুদ্ধে কথা বলা যাবে। তখন কিন্তু আওয়ামী লীগ রানিং ক্ষমতায়। এই বাচ্চাদের কারণেই তো ওই সময় আমরা ডক্টর ইউনূসকে কাঠগড়ায় তুলতে পারিনি। মানুষ তো ভাবছে নোবেল বিজয়ী, অনেক ভালো মানুষ, তিনি 1200 কোটি টাকা ট্যাক্স বকেয়া রাখবে, এটা তো শেখ হাসিনার একটা ষড়যন্ত্র। এই সমস্ত কুত্তের কারণে মিডিয়ার মোড় ঘুরে যাইতো অন্যদিকে আর ব্যাকগ্রাউন্ডে ধামাচাপা পড়ে যাইতো ইউনূসের অপকর্ম। এই সেই গোলাম রাব্বানী। এই বাটপারদেরকে সাইজ করা উচিত। এই বাটপারদেরকে যদি এখনো পর্যন্ত দল থেকে লাঠি দিয়ে বের না করে দেয়, আওয়ামী লীগের অবস্থা হবে মুসলিম লীগের মতো, চ্যাপ্টার ক্লোজ। অলরেডি হয়ে যেত চ্যাপ্টার ক্লোজ যদি 5ই আগস্টের পরে আমরা কয়েকজন অনলাইন কন্টেন্ট ক্রিয়েটররা এটার হাইপ না তুলতাম। চ্যাপ্টার ক্লোজ হয়ে যেত, কারণ যেভাবে জঙ্গি হামলা করে নেত্রীকে নিরাপত্তাহীনতায় ফেলেছে এই কুত্তার বাচ্চারা, এই জঙ্গি জামাত শিবিরেরা, তাতে করে 5 বছরও নাম গন্ধ উঠতো না। 5 তারিখের পর একটা নেতা কোনো কথা বলেছে, কোনো টু শব্দ করেছে? কিন্তু আমরা জীবনের রিস্ক নিয়ে জেল জুলুম সহ্য করে এই কথাগুলো বলেছি। কেন বলেছি? আওয়ামী লীগকে টিকায় রাখতে হবে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে টিকায় রাখতে হবে। আর আমাদের দিকে এখন আঙ্গুল তোলে এই সমস্ত গোলাম রাব্বানী কুকুরের ছানা। তো লুঙ্গি তুলে পালাইছিলি কেন শুয়োরের বাচ্চা? সেই দিন বাইরে একটা চাকরি দিছো আওয়ামী লীগের লবিং খাটায়া, বাটার খাইছো আওয়ামী লীগের, অথচ যখন সেভ করার কথা দেশকে তখন লুঙ্গি তুলে পালাইছো। হাজার হাজার পুলিশ মারা গেছে, কনস্টেবল মারা গেছে, তোর ভাই বেঁচে থাকে কেমন? এই শুয়োরের বাচ্চা। তার মানে তোরা তলে তলে ব্যাক ইনফরমেশন পেয়েছিস, তোদেরকে কেউ না কেউ পার করেছে। এই যে আতাতের রাজনীতি চোদায়া তুমি আমাদেরকে ঐক্য বলো, গাদ্দারের সাথে ঐক্য করব, গাদ্দারদের সাথে ঐক্য করব, কুকুরের বাচ্চা কোথায়।